স্যামসাং ফাইনালি অনেক দিন পর তাদের এ সিরিজে আমাদের জন্য একটা আগুন ফোন নিয়ে এসেছে। যারা মিড রেঞ্জে একটা ভালো ফোন কিনতে চান, স্যামসাংয়ের ফোন কিনতে চান, তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাক। এই ফোনটা হয়তো বা আপনার জন্যই মার্কেটে এসেছে, হয়তো বা আপনি এই ফোনটা কিনে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট হতে পারবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। A27 স্যামসাং গ্যালাক্সি A27 এই ফোনটার ভালো খারাপ প্রত্যেকটা দিক নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক ভিডিওটি। গতানুগতিক অন্য ভিডিওর মতো এই ভিডিওতে শুরুতে আমরা ফোনটার ডিজাইন নিয়ে আলোচনা করব। তো ফোনটার ডিজাইন নিয়ে যদি শুরুতে কথা বলি, তাহলে ডিজাইনটা টোটালি সাবজেক্টিভ একটা বিষয়। কারো কারো কাছে পছন্দ হতে পারে, কারো কারো কাছে পছন্দ নাও হতে পারে। তবে আমার মনে হচ্ছে যে এই ডিজাইনটা অনেকটা আউটডেটেড হয়ে গেছে। স্যামসাং প্রত্যেক বছর তাদের প্রত্যেকটা সিরিজের ফোন এই একই ডিজাইনে মার্কেটে নিয়ে আসছে। এই একই ডিজাইন না হলেও সদৃশ্যপূর্ণ, মানে অন্যান্য ফোনের ডিজাইনগুলো কোনো না কোনোভাবে এই ডিজাইনের সাথে কানেক্টেড। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আইফোনও ডিজাইনে পরিবর্তন নিয়ে আসছে, স্যামসাংয়েরও নতুন কিছু নিয়ে আসা দরকার আর কি। তো এই ডিজাইনটা পরিবর্তন করা উচিত। তো তাছাড়াও অনেকেরই হয়তো বা এই ডিজাইনটা পছন্দ হতে পারে। তো তাছাড়া ফোনটার বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে ফ্রন্টে ইউজ করা হয়েছে গ্লাস, বডি ফ্রেমটা ইউজ করা হয়েছে প্লাস্টিকের, আর ব্যাকেও থাকছে গ্লাস। তো এই জায়গা থেকে আমি বলবো টোটালি ওকে। ফোনটার ওয়েট 200 গ্রাম, যেটাও ওকে। এইখানে আমার একটা খুবই খারাপ লেগেছে, সেইটা হচ্ছে তারা এই ফোনটাতে IP রেটিং হিসেবে ইউজ করেছে IP64, মানে এই ফোনটা IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফাইড। অর্থাৎ পানি অথবা ধুলোবালির কাছাকাছি এই ফোনটা রাখা উচিত হবে না। ঠাস করে ফোনে পানি অথবা ধুলা ঢুকে পড়লে কিন্তু সেই লেভেলের আপনার একটা ক্ষতি হয়ে যাবে। তখন কিন্তু অনেক টাকা দিয়ে ফোনটা সার্ভিসিং সেন্টারে নিয়ে যেয়ে ঠিক করাতে হবে, অনেক সময় ঠিক নাও হতে পারে ফোন। তো সেই জায়গা থেকে আমি বলবো ফোনটা যথেষ্ট দেখে শুনে ইউজ করাই উচিত হবে। ফোনটাতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে প্রয়োজনীয় সব কিছুই থাকছে। এবারে যদি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনটার ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 120 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো এই ডিসপ্লে থেকে আপনারা যথেষ্ট পরিমাণে ভালো আউটপুট পেয়ে যাবেন। আমরা সবাই জানি স্যামসাং হচ্ছে ডিসপ্লের বাজারে একবারে কিং লেভেলের ডিসপ্লে তারা প্রডিউস করে। তার মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজের যথেষ্ট ভালো রিফ্রেশ রেট আছে। তো ডিসপ্লেটা মোটামুটি ভালো আপনারা পেয়ে যাবেন। তবে ডিসপ্লেতে ব্রাইটনেস কত থাকবে অথবা কালার কেমন কি সাপোর্টেড থাকবে, এই সম্পর্কে আমরা ইন্টারনেটে তেমন কোনো ক্লিয়ার তথ্য পাইনি। তবে অনেক জায়গাতে দেখছিলাম যে এই ডিসপ্লে থেকে হয়তো বা 800 থেকে 1200 নিটস পিক ব্রাইটনেস আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। ডিরেক্ট সানলাইটে অথবা ডে লাইটে এই ডিসপ্লেটা দেখতে কোনো সমস্যা হবে না। যথেষ্ট পরিমাণে ব্রাইট একটা ডিসপ্লে, মানে ফিডব্যাক দেখছিলাম বিভিন্ন জায়গাতে, বিভিন্ন হচ্ছে ফেসবুক গ্রুপে। তো সেই জায়গা থেকে যেটুকু জানতে পেরেছি আর কি। তো তাছাড়া তারা আরও একটা ভালো জিনিস করেছে, যে গতানুগতিক তারা এই সিরিজের ফোনগুলোতে যে হচ্ছে ওয়াটার ড্রপ নচ দিত, যে জিনিসটা দেখতে খুবই বিরক্তিকর ছিল, তো সেই জিনিসটা তারা সরিয়ে এখানে পাঞ্চল কাট আউট দিয়েছে। মনে হচ্ছিল যে তারা ওই ওয়াটার ড্রপ নচ, ওই কাট আউট, ওই টেকনোলজি, ওই জায়গা থেকে তারা বের হয়ে আসতেই পারছিল না। 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা, যত টাকারই ফোন হোক, ওই এই সিরিজের ফোনে তারা ঘুরে ফিরে ওই ওয়াটার ড্রপ নচ, ওই টেকনোলজিটাই দিচ্ছিল। কিন্তু ফাইনালি A27 এই ফোনটাতে এসে তারা হচ্ছে পাঞ্চল কাট আউট ইউজ করেছে, যেটা দেখতে কোয়াইট গুড মনে হচ্ছে আগের থেকে, অনেকটাই বেটার লাগছে ডিসপ্লেটা আগের থেকে দেখতে। তো সেই জায়গা থেকে বলবো এইখানে এসে তারা একটা প্লাস পয়েন্ট পেয়ে যায়। কিন্তু ডিসপ্লের চিন বেজেল অনেকটাই হচ্ছে মোটা মনে হচ্ছে, আর একটু চিকন করা হচ্ছে সুযোগ ছিল আমার মনে হয়। তো এই জায়গায় আমার মনে হয় আর কমপ্লেন না করাই উচিত হবে, কারণ স্যামসাংয়ের কাছ থেকে এক্সপেকটেশন মানুষ অনেকটাই সরিয়ে ফেলেছিল। সেই জায়গা থেকে এই ফোনটাতে এসে স্যামসাং অনেকটাই ল্যাকিংস হচ্ছে পূরণ করতে পেরেছে। ডিসপ্লের সাইজ 6.7 ইঞ্চ, এভারেজ অন্যান্য ফোনের মতো আপনার কাছে খুব বড় অথবা খুব ছোট মনে হবে না। তো ডিসপ্লের সাইজের দিক থেকেও জিনিসটা পুরোপুরি ওকে আছে। আর ডিসপ্লেটা ফুল HD+, আপনারা যে কোনো ভিডিও, সিনেমা অথবা হচ্ছে সিরিজ, যে কোনো কিছু দেখার সময় যথেষ্ট শার্প পরিমাণে ইমেজ আউটপুট পেয়ে যাবেন এই ডিসপ্লে থেকে। তো এই ছিল ডিসপ্লে সম্পর্কে। আমার কাছে মনে হয়েছে যে ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণে ভালো তারা ইউজ করেছে, বিশেষ করে ওই যে পাঞ্চল কাট আউট দিয়েছে, সেই জিনিসটার জন্য ডিসপ্লেটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এবারে আমরা কথা বলতে পারি ফোনটার প্রসেসর নিয়ে বা পারফরমেন্স নিয়ে। ফোনটার পারফরমেন্সেও নতুনত্ব থাকছে। আমরা স্যামসাংয়ের আগেকার যে ফোনগুলো দেখেছি এই সিরিজের ফোন, সেই ফোনগুলোতে তারা নিজস্ব, মানে স্যামসাংয়ের তৈরি করা এক্সাইনস প্রসেসর ইউজ করেছে, যে জিনিসটা অনেকে অপছন্দ করেছে। কারণ এক্সাইনস অনেক সময় হঠাৎ করে হিট হয়ে যায়, আবার হঠাৎ করে পারফরমেন্স ড্রপ করে, FPS ড্রপ করে। তো গেম খেলার সময় এই জিনিসটা অনেকটাই বিরক্তিকর। সেই জায়গা থেকে One UI এর সাথে স্ন্যাপড্রাগন কিন্তু যথেষ্ট ভালো একটা
এনক্রিপ্টেড একটা হচ্ছে পারফরমেন্স আমাদেরকে দিতে পারে, অনেক ভালো একটা পারফরমেন্স তারা কিন্তু আমাদেরকে ডেলিভার করতে পারে স্ন্যাপড্রাগনের প্রসেসর। তো এই জায়গাতে এসে তারা হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করেছে, যেটা আমি বলবো যে যথেষ্ট ভালো একটা সিদ্ধান্ত। এই সময় এসে মানুষ সব জায়গাতে হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসরই খুঁজে ফোন কিনতে যাওয়ার সময়। মিডিয়াটেকের প্রসেসরও বর্তমানে চলে, কিন্তু স্ন্যাপড্রাগন যে পরিমাণ ট্রাস্ট ক্রিয়েট করেছে অন্য কোনো প্রসেসর সেই পরিমাণ ট্রাস্ট ক্রিয়েট করতে পারেনি। তো এইখানে তারা ইউজ করেছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 4 ন্যানোমিটারের একটা অক্টা কোর প্রসেসর। তো আমি বলবো না যে আর ভালো কিছু ইউজ করা হয়তো বা সুযোগ ছিল না, আরও অনেক ভালো কিছু ইউজ করার সুযোগ ছিল। স্ন্যাপড্রাগনের আরও অনেক ভালো প্রসেসর ছিল যেগুলো এখানে ইউজ করা যেত, কিন্তু এই যে একটা আপগ্রেড করেছে এক্সাইনসের প্রসেসর থেকে স্ন্যাপড্রাগনের একটা ভালো প্রসেসর তারা ইউজ করেছে, এই প্রসেসরটাও যথেষ্ট ভালো গেমিং পারফরমেন্স দিতে পারবে, যথেষ্ট ভালো পারফরমেন্স আউটপুট দিতে পারবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই আপগ্রেডটা ভালো ছিল। এই আপগ্রেডটাও এক্সপেক্টেড ছিল না। স্যামসাং যে গতিতে আগাচ্ছিল সেই গতি দেখে মনে হচ্ছিল যে স্যামসাং মানে কোনো কিছু আপডেট আর করতে চায় না, নতুন কিছু তাদের ফোনে নিয়ে আসতে চায় না, তারা ওই একই ফোন প্রত্যেক বছর লঞ্চ করছিল। তো সেই জায়গা থেকে এই জিনিসটা আমাদের কাছে পছন্দ হয়েছে যে যথেষ্ট ভালো একটা পারফরমেন্স আউটপুট আপনারা পেয়ে যাবেন। ভিডিও এডিটিং হোক, গেমিং হোক, পাবজি, তারপরে হচ্ছে ফ্রি ফায়ার, এই গেমগুলো তো মোটামুটি ভালোভাবে চলবেই। কল অফ ডিউটি খেলার সময় আপনি দেখবেন যে আগের যে জেনারেশনের ফোনগুলো ছিল সেই ফোনগুলোর তুলনায় এই ফোনটাতে আরও ভালো পারফরমেন্স আপনারা পাচ্ছেন। ফ্রেম রেট হচ্ছে হঠাৎ গেম খেলার মধ্যে ড্রপ করছে না, ভিডিও এডিটিংয়ের সময় আপনি ল্যাগ লক্ষ্য করবেন না। তো যথেষ্ট স্মুথ একটা পারফরমেন্স আপনারা এই প্রসেসরটা ইউজ করার জন্য এই ফোনটা থেকে পেয়ে যাবেন। তো পারফরমেন্সের দিক দিয়ে আমি বলবো যে এই ফোনটাতে এসে তারা আমাদেরকে খুশি করতে পেরেছে আর কি, স্যামসাংয়ের ফোন হিসেবে। ফোনটাতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 6GB আর 8GB র্যাম, আর স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে ইউজ করা হয়েছে 128GB আর 256GB। তো আমার কাছে মনে হয়েছে যে 6GB আর 256GB এই ভেরিয়েন্টটা কিনাই সবার জন্য হচ্ছে ভালো হবে, কারণ র্যাম এমনিতেও 6GBর বেশি লাগে না। আপনি যদি খুবই মাল্টিটাস্কিং করেন সেই ক্ষেত্রে আপনি 8GBর দিকে যাবেন, কিন্তু স্টোরেজ আমাদের সবারই এখন অনেক বেশি প্রয়োজন হয়। আমরা অনেকেই অনেক বেশি অ্যাপ ইউজ করি ফোনে, তো ওই অ্যাপগুলো ডাউনলোড করতে করতে দেখবেন যে স্টোরেজ ফুল হয়ে গেছে। সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পেতে হলে স্টোরেজটা একটু বেশি রাখাই আপনাদের সবার জন্য ভালো হবে। ফোনটার সফটওয়্যার হিসেবে ইউজ করা হয়েছে One UI 8.5 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। One UI 8.5 One UI নিয়ে তেমন কিছু আশা করি আপনাদেরকে বলা লাগবে না। অ্যান্ড্রয়েডের হচ্ছে টপ ক্লাস একটা ইউআই। এই ইউআইটা যথেষ্ট ভালো পরিমাণে পারফরমেন্স ডেলিভার করতে পারে। মূলত তাদের ইউআই এর জন্যই স্যামসাং এতদিন পর্যন্ত যারা হচ্ছে টেক সম্পর্কে একটু জানে, যারা একটু যুক্তি খাটিয়ে ফোন টোন কেনে, তাদের কাছে এই ওয়ান ইউআই এর কারণেই এই স্যামসাংয়ের ফোনগুলো টিকে ছিল। তাদের হার্ডওয়্যার যাই থাক, এই ওয়ান ইউআই যথেষ্ট ভালো পারফরমেন্স ওই হার্ডওয়্যার ইউজ করে ইউটিলাইজ করতে পারে, কারণ এই ওয়ান ইউআই দিয়ে আপনারা অ্যান্ড্রয়েডের একটা স্টক লাইক হচ্ছে পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। যথেষ্ট হচ্ছে অপটিমাইজড সব কিছু, উল্টাপাল্টা ব্লটওয়্যার, উল্টাপাল্টা হচ্ছে অ্যাডস এই ওয়ান ইউআই আপনারা পাবেন না। তারা সর্বোচ্চ পারফরমেন্সটুকু এই ইউআই ডেলিভার করতে চেষ্টা করে সবসময়। তো ওয়ান ইউআই নিয়ে আশা করি কথা বলা লাগবে না, কোনো চাইনিজ ইউআই না, এটা যথেষ্ট ভালো পরিমাণে হচ্ছে অপটিমাইজড একটা ইউআই। ওয়ান ইউআইয়ের ওপর আপনারা ট্রাস্ট করতে পারেন। তাছাড়া এখানে অ্যান্ড্রয়েড 16 ইউজ করা হয়েছে। অ্যান্ড্রয়েড 16-এর সাথে আপনারা 6টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 22 পর্যন্ত আপনারা এই ফোনটা ইউজ করতে পারবেন। 6 থেকে 7 বছর পর্যন্ত আপনারা সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবেন, যে কারণে আপনারা এই ফোনটা 6 থেকে 7 বছর পর্যন্ত আপ টু ডেট ইউজ করতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে জিনিসটা কোয়াইট গুড। স্যামসাং আমাদেরকে এমনিতেও 6-7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে দেয়, যে কারণে আমরা অনেক দিন পর্যন্ত স্যামসাংয়ের ফোনগুলো ইউজ করতে পারি। এটাও কিন্তু স্যামসাংয়ের ফোনগুলোর একটা হচ্ছে ভালো দিক, যে একটা স্যামসাংয়ের ফোন কিনে আমি লং টার্মে ইউজ করতে পারছি, অনেক দিন লং লাস্টিং করছে ফোনগুলো, অনেক দিন আপ টু ডেট ইউজ করতে পারছি। আমার মনে হয় যে শাওমি, রিয়েলমি, ওপো, ভিভো এই ফোনগুলোরও এই লাইনে আসা উচিত, যে আমরা 6 থেকে 7টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিব, বা এর থেকে বেশি তো হয়তো বা দিতে পারবে না। তো কমপক্ষে 5 থেকে 6 বছর বা 4 থেকে 5 বছর আমার মনে হয় যে প্রত্যেকটা ফোনে অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া উচিত। কারণ আমি 20,000 টাকা, 30,000 টাকা দিয়ে একটা ফোন কিনবো, 40,000 টাকা দিয়ে একটা ফোন কিনবো, সেই ফোন তো আমি আর 2-1 বছর ইউজ করে ফেলে দিব না। তো আমার তো সেই ফোন 4 থেকে 5 বছর বা 6 বছর ইউজ করা লাগবে। নর্মালি একজন মানুষ তো প্রত্যেক বছর আর ফোন চেঞ্জ করে না। তো আমার মনে হয় যে সেই জায়গা থেকে রেগুলার আপডেট দেওয়াটা উচিত, এটা আমাদের সিকিউরিটির জন্য অনেক ভালো। তো এই জায়গা থেকে স্যামসাং একটা প্লাস পয়েন্ট তাদের প্রত্যেকটা ফোনেই পায়, এর আগের জেনারেশনগুলোতেও তারা হচ্ছে এই ভালো কাজটা করছে আর কি। এবারে আমরা ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলতে পারি। ফোনটার ব্যাকে ক্যামেরা সেটআপ হিসেবে থাকছে 50+5+2।
50 মেগাপিক্সেলের একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা হচ্ছে মেইন লেন্স নর্মালি আমরা যে ছবি ভিডিও যে ক্যামেরা দিয়ে করি আমাদের ফোনে সেইটা। আরেকটা হচ্ছে আলট্রা ওয়াইড, সেটা হচ্ছে 5 মেগাপিক্সেল। তো এইটা এখানে 5 মেগাপিক্সেল না দিয়ে তারা যদি 20 বা 30 দিত, মানে আরেকটু শার্প ইমেজ কোয়ালিটি হয়তো বা আমরা এই ফোনটা থেকে পেয়ে যেতাম ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে। যাই হোক, তাদের পারফরমেন্স কেমন ডেলিভার করছে এইটার উপর আসলে নির্ভর করছে, তাদের প্রসেসিং সিস্টেম কেমন, ক্যামেরার আউটপুট কেমন, এটা বেশি নির্ভর করে মেগাপিক্সেলের চেয়ে। তো সেই দিকে আমি আর না যাই। আরেকটা ইউজ করা হয়েছে, ওইটা থাকাও যা না থাকাও তা, সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। এখন 2 মেগাপিক্সেল বড় কথা না, বড় কথা হচ্ছে ম্যাক্রো লেন্স ইউজ করে কে ভাই। আমাদের অনেকের ফোনে, যারা হচ্ছে অনেক আগেকার ফোন ইউজ করি, 4 থেকে 5 বছর আগেকার ফোন যারা ইউজ করি, তাদের ফোনে দেখবেন যে একটা ইউজলেস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে, যেটা দিয়ে আপনি হচ্ছে ছোট ছোট মানে জিনিসের ছবি তুলতে পারবেন। তো আমার প্রশ্ন হচ্ছে ভাই, ছবিগুলো দেখতে ভালো লাগে কিন্তু ছবিগুলো তুলে কারা আর ইউজ করে কারা? মেইনলি আমাদের কাজে আসে ওই আলট্রা ওয়াইড লেন্স, যারা ভিডিও টিডিও করে, ভ্লগ হচ্ছে রেকর্ড করে বাহিরে যেয়ে তাদের, আর যারা ছবি তুলে তাদের হচ্ছে মেইন লেন্সটা কাজে আসে। তো এই দুইটা জায়গায় যদি আরেকটু ভালোভাবে ফোকাস দেওয়া যেত তাহলে আমার মনে হয় যে আরেকটু ভালো হতো। তাও আমি দেখলাম যে এই ফোনটার ক্যামেরাতে যথেষ্ট ভালো পরিমাণে রিভিউ বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন হচ্ছে ফেসবুক গ্রুপে। এই ফোনটার ক্যামেরা দিয়ে নাকি খুবই ভালো ছবি টবি উঠে। আমি এখন আপনাদেরকে টেস্টিং রেজাল্ট তো দেখাতে পারছি না যেহেতু ফোন আমার কাছে নাই, তবে আমি যেটুকু দেখলাম যে গুড এনাফ ছবি এই ফোন দিয়ে আপনারা পেয়ে যাবেন। আরেকটা জিনিস আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরাটা ইউজ করে আপনারা যদি রাতের আলোতে ছবি তুলেন তাহলে ছবিটা অতটাও শার্প আসে না। মানে আলট্রা ওয়াইড ক্যামেরাটা ইউজ করার জন্য আপনার হচ্ছে যথেষ্ট পরিমাণে আলো প্রয়োজন। তাছাড়া ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, আপনারা 4K 30 FPS ভিডিও করতে পারবেন। যারা ভ্লগিংয়ের জন্য ফোন কিনতে চান তারা এই ফোনটা নিতেই পারেন, কারণ আমি হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারছি ওই ফোনে, আবার আপনি রেকর্ড করতে পারবেন যেহেতু ফোনটার পারফরমেন্সও ভালো আছে। রেকর্ড করার সময় আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স ফোনটা থেকে পেয়ে যাবেন। সো আমার মনে হয় যে ভ্লগিং করার জন্য বা যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোনটা কিনতে চান তাদের জন্য এই ফোনটা যথেষ্ট একটা ভালো প্যাকেজ নিয়ে এসেছে মার্কেটে। তাছাড়া ফোনটার ফ্রন্টে থাকছে 12 মেগাপিক্সেলের একটা হচ্ছে সেলফি ক্যামেরা। তো আমার মনে হয় যে সেলফি ক্যামেরাটা দিয়েও ভালো ছবি ওঠার কথা, কারণ সেলফি ক্যামেরা নর্মালি হচ্ছে বিউটিফাই করে দেয় অনেকটাই, ভালো ছবি দেওয়ার ট্রাই করে। প্রত্যেকটা ফোনে সেলফি ক্যামেরা দেখবেন যে ব্যাক ক্যামেরা থেকে ভালো ছবি দিচ্ছে, মানে মিডিয়াতে ছাড়ার জন্য মিডিয়া রেডি টাইপ ছবি দিচ্ছে। তো আমার মনে হয় যে ক্যামেরা সেটআপ এই জায়গা থেকে ঠিকঠাক আছে। আলট্রা ওয়াইডের মেগাপিক্সেল আর একটু বেশি দিলে হয়তো বা আর একটু ভালো হতো। তাছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি, আর এই ব্যাটারিকে আপনারা চার্জ করতে পারবেন 25 ওয়াটের একটা চার্জার দিয়ে। তো আমার মনে হয় যে এই জায়গাতেও আসলে আপগ্রেড নিয়ে আসা উচিত। তারা বেশ কিছু জায়গাতে এই ফোনটাতে আপগ্রেড নিয়ে এসেছে, আশা করছি পরের বছর তারা এই ব্যাটারি আর চার্জারও আপগ্রেড নিয়ে আসবে। 25 ওয়াট থেকে 45 বা হচ্ছে 80 ওয়াটের চার্জার আমরা যদি পেতাম স্যামসাংয়ের কাছ থেকে। তাছাড়া ব্যাটারিতে হচ্ছে আমরা দেখছি অনেক ফোন এখন 7000 mAh 8000 mAh এর ব্যাটারি আমরা পেয়ে যাচ্ছি। সিলিকন কার্বন টেকনোলজি, নতুন টেকনোলজি ইউজ করে এই ব্যাটারিগুলো দেওয়া সম্ভব হচ্ছে। তো স্যামসাং কেন ওই এখনও 4-5 বছর 6 বছর আগেকার 5000 mAh এর ব্যাটারির টেকনোলজিতে পড়ে আছে আমি জানি না। তো আশা করছি এই জায়গা থেকে তারা বের হয়ে আসবে। আর পরিশেষে আমি যেই কথাগুলো আপনাদেরকে বলতে চাই, যে আমার কাছে মনে হয়েছে যে যারা স্যামসাং লাভার আছেন, যে আমি 38 থেকে 40 হাজার টাকায় একটা ফোন কিনতে চাই, এই ফোনটার প্রাইস কিন্তু বলা হয়নি। এই ফোনটার প্রাইস হচ্ছে বর্তমান মার্কেটে আমি দেখলাম যে 38 হাজার টাকা। মার্কেটের বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে, আপনি একটা দোকানে যাবেন সেখানে আরেকটু বেশি চাইতে পারে। তো এই কারণে আমি বলতে পারছি না যে এক্স্যাক্ট প্রাইসটা কোন জায়গায় কেমন। আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন আপনার আশেপাশের মার্কেটে বা অনলাইনে। তাছাড়া আরেকটা জিনিস যেটা বিবেচনায় আনা দরকার, যে প্রত্যেকটা র্যাম ভেরিয়েন্টের প্রাইস কিন্তু এক না। আপনি 6GB কিনলে একরকম দাম পড়বে, 8GB কিনলে একটু বেশি পড়বে। আবার ফোনের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, আমার জানা মতে ফিউচারে আরও বৃদ্ধি পাবে, অনেক বেশি বৃদ্ধি পাবে। এই ফোনটা এখন আপনি 38 হাজার টাকা দিয়ে কিনতে পারলে কিছুদিন পরে যে দেখবেন যে 42-43 হাজার টাকা হয়ে গেছে এই ফোনটার দামই। তো এখন আমি বলছি একটা দাম, কিছুদিন পরে যে বেড়ে যাবে। এই জিনিসটা আমার মুখে না শুনে আপনারা সরাসরি একটু যদি ইন্টারনেটে যে সার্চ দিয়ে দেখতেন যে ফোনটার প্রাইস কেমন, তাহলে হয়তো বা আপনারা একবারে লাইভ আপডেট পেতেন যে ওই সময় ফোনটার দাম কেমন। আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখবেন ফোনের দোকানে, এই আর কি। তো আমার কাছে মনে হয় যে 38 থেকে 40 হাজার টাকা দিয়ে আমি একটা ফোন কিনবো, স্যামসাংয়ের ফোনই লাগবে, আমি স্যামসাং লাভার। সেই জায়গা থেকে ফোনটা যথেষ্ট ভালো পরিমাণে প্যাকেজ নিয়ে মার্কেটে এসেছে আগের জেনারেশনের থেকে।
মানে জাস্ট ইমাজিন আগের জেনারেশনের মতো ওই একই এক্সাইনসের প্রসেসর, ওয়াটার ড্রপ নচ, তারপরে হচ্ছে পারফরমেন্সও এত ভালো দিতে পারছে না, ওই রকম কোনো ফোন নিয়ে যদি মার্কেটে আসতো তাহলে কি 40,000 টাকা দিয়ে কেনা এটা ওয়ার্থ ইট হতো? অবশ্যই না। এই ফোনটা আমার মনে হয়েছে যে সেই জায়গা থেকে অনেকটাই রিকভার করছে আর যথেষ্ট ভালো পারফরমেন্স আপনারা পাবেন। তো এই ছিল মোটামুটি। আমার কাছে মনে হয়েছে যে খুবই হেভি ইউজ করার জন্য, আমি সারা দিন গেম খেলবো, গেমের ভিডিও রেকর্ড করব, ভিডিও এডিট করব, সেই ক্ষেত্রে আপনার অন্য কোনো ফোন কিনা উচিত হবে। এই ফোনটা আসলে হয়তো বা ওই জন্য বানানো হয়নি। টুকটাক আমি কাজ করব, আমি হচ্ছে ভ্লগিং করব, ভিডিও রেকর্ড, ভিডিও এডিটিং, তারপরে হচ্ছে ফটোশ্যুট, এই কাজগুলো করব, সোশ্যাল মিডিয়া কনজাংশন করব, তাদের জন্য এই ফোনটা একেবারে পারফেক্ট একটা প্যাকেজ, যে আপনি স্যামসাংয়ের একটা ফোন কিনে যথেষ্ট ভালো পরিমাণে একটা পারফরমেন্স পাচ্ছেন। তো এই আর কি, আমার কাছে এই ফোনটা এরকমই মনে হয়েছে। আপনারা যারা এই ফোনটা ইউজ করছেন তারা নিচে কমেন্ট করে জানাবেন যে ফোনটা আসলে কেমন। তো এই ছিল, আপনাদের কমেন্ট দেখে হয়তো বা অনেকে আরও উপকৃত হবে। এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।